পরিবর্তনের বাংলায় প্রতিদিন সকালবেলা উঠে নিউজ চ্যানেল চালালে বা খবরের কাগজ নিয়ে বসলে দেখা যায় পরপর তৃণমূল কংগ্রেসের ছোট থেকে বড় বিভিন্ন মাপের নেতারা পুলিশের জালে ধরা পড়ছেন, গ্রেপ্তার হচ্ছেন। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিভিন্ন জেলায়, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন বিধানসভার অন্তর্গত তৃণমূল কংগ্রেসের একাধিক কাউন্সিলর থেকে শুরু করে নেতা কর্মীরা পুলিশের হাতে ধরা পড়ছেন এবং অধিকাংশ ক্ষেত্রে অভিযোগ কি? অভিযোগ দুর্নীতির। কেউ তোলাবাজিতে যুক্ত, কেউ ভয় দেখিয়ে জমি দখল করে নেওয়া, চাকরি দেওয়ার নাম করে টাকা করা, একাধিক দুর্নীতির অভিযোগ। বালি পাচার, কয়লা পাচার, টেট দুর্নীতি, বিভিন্ন ধরনের অভিযোগ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে যেরকম রয়েছে স্থানীয় স্তরে বিভিন্ন বিধানসভা এলাকায় বিভিন্ন তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর। বলাই বাহুল্য, এই দুর্নীতি তৃণমূল কংগ্রেসের এই ভরাডুবির কারণ একথা বাংলার প্রতিটি মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে বলছে। তা সে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধ লোকজন হোক বা তৃণমূল কংগ্রেসের পক্ষে যারা ভোট দিয়েছেন তারাও বলছেন যে সরকার প্রচুর কাজ করেছে। 11 সাল থেকে 26 সাল পর্যন্ত বাংলায় প্রচুর উন্নয়ন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্প মানুষজনকে সরাসরি সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার পরেও বাংলার মানুষজন তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়েছে শুধুমাত্র দুর্নীতির কারণে। তারপরেও বাংলার 41% মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নিজেদের মত দান করেছেন। বিজেপি 45% ভোট পেয়েছে। মোটের ওপর বাংলার 55% মানুষজন কিন্তু বিজেপির বিরুদ্ধে নিজেদের মত দান করেছে। এবার দেখার আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে রবীন্দ্র জয়ন্তী পালনের অনুষ্ঠান থেকে যেই ডাক দিয়েছেন যে আগামী দিনে বিজেপি বিরোধী সমস্ত দলকে একসঙ্গে চলতে হবে, সেক্ষেত্রে কোনো ইগো রাখার জায়গা নেই। যদিও এই ডাকে কংগ্রেস বা সিপিএম এর পক্ষ থেকে সাড়া আসেনি, বরং এসছে কটাক্ষ। এবার দেখার আগামী দিনে বাংলার রাজনীতিতে তৃণমূল, কংগ্রেস, সিপিএম সবাই একসাথে বিজেপির বিরুদ্ধে লড়তে পারে কিনা। দেশে কেন্দ্রে যে ইন্ডিয়া জোট রয়েছে সেই ইন্ডিয়া জোটের সঠিক প্রতিফলন বাংলার বুকে হয় কিনা সেটা দেখার। কিন্তু এই এত দুর্নীতির মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেমন দুর্নীতির অভিযোগ রয়েছে, মাঝে মধ্যেই তাকে ইডি ডাকে, সিবিআই ডাকে। আবার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় থেকে, অনুব্রত মণ্ডল থেকে, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে তৃণমূলের একাধিক তাবর নামজাদা নেতারা, মন্ত্রীরা। আবার বর্তমানে সুজিত বসু গ্রেপ্তার। কিছুদিন আগে দেখতে পেয়েছি প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও ইডি দপ্তরে গিয়ে হাজিরা দিয়ে আসতে হয়েছে। মেসি কাণ্ড নিয়ে অরূপ বিশ্বাস রীতিমতো বিপাকে, তার বিরুদ্ধে মামলাও করতে চলেছেন শতদ্রু দত্ত। আবার অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস টলিউডের যেই সংস্কৃতি, সেই সংস্কৃতি নিয়ে বেশ বিপাকে পড়েছেন স্বরূপ বিশ্বাস। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রথম সারির যে সমস্ত নেতাদের মুখ আমরা সামনে দেখতাম, বিভিন্ন সময় খবরের কাগজে, টিভির পর্দায় দেখতাম, তারা প্রত্যেকে এই মুহূর্তে বিপাকে। আর এই এত বিপাকের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি একেবারে ধোয়া তুলসী পাতা? তার গায়ে কি কোনো কালির দাগ নেই? তিনি কি দুর্নীতির ঊর্ধ্বে? প্রশ্ন উঠছে। আর ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই পেয়ে গেলাম বিভিন্ন ধরনের চমকে দেওয়ার মতো তথ্য, যেই তথ্য প্রমাণ করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির পাশাপাশি কোন কোন মাধ্যমে টাকা কামাতেন। হ্যাঁ, ঠিক শুনেছেন, রাজনীতির পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন মাধ্যমে টাকা কামাতেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন, এমনকি রেলমন্ত্রী থাকাকালীন নিজে দাবি করেছেন 1 টাকাও মাইনে নিতেন না, এবং যা আমরা সকলেই জানি সত্য। রেলমন্ত্রী থাকাকালীনও তিনি মাইনে নেননি, মুখ্যমন্ত্রী থাকাকালীনও তিনি মাইনে নেননি। যেই মাইনেগুলো আসে সেগুলো রিলিফ ফান্ডে তিনি সরাসরি দান করতেন। একথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখে বলেছেন এবং এর যথেষ্ট সত্যতাও আছে। বিভিন্ন মানুষজন আরটিআই করে এর সত্যতা দেখে নিয়েছেন। ফলে এই বিষয় নিয়ে বা এই কথার সত্যতা নিয়ে কেউ কোনোদিনও প্রশ্ন তোলেনি। কিন্তু তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে টালির বাড়িতে থাকেন, লোক দেখানো যে তার জীবনযাপন, এই নিয়ে যে মারাত্মক কথা ওঠে, লোকে বলে যে না সমস্ত টাকার ভাগ কালীঘাটে পৌঁছায়, আসলে কি তাই? কি আসছে তথ্য বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি ভাবে টাকা কামাতেন রাজনীতি করার পাশাপাশি। যদিও আপনাদের বললাম রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায়, জনপ্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায় 1 টাকাও কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন হোক বা বাংলার মুখ্যমন্ত্রী থাকাকালীন হোক মাইনে নিতেন না। কিন্তু তাহলে তার ইনকাম হতো কোথা থেকে? প্রথমেই বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক বই আছে, যার মধ্যে সর্বাধিক জনপ্রিয় বই উপলব্ধি। এছাড়াও বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধরনের বই লিখেছেন। সেই বই বিক্রি করার পরে একটা বিরাট সংখ্যক টাকা প্রতি বছর তার কাছে পৌঁছায়। হ্যাঁ, তার কাছে পৌঁছায়, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বইগুলো যারা পড়েছেন তারা জানেন যে তাই সেই বইগুলোর মধ্যে সারবত্তা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ের ঘটনাবলী সেখানে লেখা রয়েছে। সেই বইগুলো যথেষ্ট গ্রহণযোগ্য এবং প্রচুর মানুষ পড়েন। মমতাপন্থী, মমতা বিরোধী প্রচুর মানুষ সেই বই পড়েন, বই কেনেন, সেখান থেকে টাকা পাওয়া যায়। এবার অনেকে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কবি হিসাবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, আমি ছেড়ে দিলাম।
তার বিরুদ্ধে যেই হাম্বা হাম্বা রাম্বা রাম্বা বিভিন্ন সময় ট্রোল হয়, ছেড়ে দিলাম, ধরে নিলাম সেই বই বিক্রি হয় না। কিন্তু এর পাশাপাশি অনেকে বলতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো ছবি আঁকে, কি সেই কিম্ভূত কিমাকার ছবি, ছবিগুলোর না আছে মানে, কাকের ঠ্যাং বগের ঠ্যাং আরশোলা পাখি যা ইচ্ছা তাই এঁকে দিচ্ছেন, সেই ছবি আবার কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে। তাই যে কিনছে সেটা তার ব্যাপার, মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে কিনতে বাধ্য করছে না, এবং ছবি বিক্রি করে যেই টাকা এসেছিল সেই টাকা দলের কাজে লেগেছিল, সেই কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। সুতরাং কবি এবং আঁকিয়ে হিসাবে, কবি এবং চিত্রশিল্পী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম দূরে ছুঁড়ে ফেলে দিলাম, পাতে দেওয়ার মতো না, গ্রহণযোগ্য না। বরং তিনি যখন এসব করতেন, তার পাশে যেসব স্তাবকরা বসে থাকতেন, তারা যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাহবা দিতেন, এই দোষ সেই স্তাবকদের। তাদের বলা উচিত ছিল যে দিদি, আপনাকে বাংলার মানুষজন পাশের বাড়ির মেয়ে হিসাবে ভোট দিয়েছে, এই হিসাবে ভোট দিয়েছে যে বিপদে পড়লে আপনি কোমরে কাপড় গুজে সেই বিপদে পড়া পরিবারের পাশে দাঁড়াবেন, আপনাকে কবি বা চিত্রশিল্পী হিসাবে, বুদ্ধিজীবী সাহিত্যিক হিসাবে ভোট দেয়নি। তাই দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যে স্তাবকরা বসেছিল, এটা সেই স্তাবকদের ভুল, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল নয়। যাকে সেসব কথা বাদ দিন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আসার আগে কি করতেন, কিভাবে চলতো তার সংসার, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একাধিকবার বলেছেন যে তিনি পড়াশোনা করতে চাইছেন, কিন্তু টাকার অভাবে পড়াশোনা করতে পারেননি। তার একটা সোনার হার ছিল, সেই সোনার হার বেচে তিনি পড়াশোনা করেছেন। পাশাপাশি সেলস গার্লের কাজ করেছেন, দুধের প্যাকেট বিক্রি করেছেন। এছাড়া তিনি স্টেনোগ্রাফি জানতেন, টাইপরাইটারে টাইপ করে তিনি ইনকাম করেছেন। পাশাপাশি আইনজীবী হিসাবেও তিনি একাধিকবার বিভিন্ন আদালতে অবতীর্ণ হয়েছেন। আইনকে পেশা হিসাবে নিয়েও তিনি অর্থ উপার্জন করেছেন। এর পাশাপাশি নিজের ভবানীপুর এলাকার একটি স্কুলে তিনি শিক্ষিকা হিসাবে কাজ করেছেন, এবং সেখান থেকেও তিনি বেতন পেয়েছেন। অর্থাৎ রাজনীতিতে আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সেলস গার্ল হিসাবে যেরকম ইনকাম করেছেন স্টেনোগ্রাফার হিসাবে, ইনকাম করেছেন একটি স্কুলের শিক্ষিকা হিসাবে, এবং সেই ইনকাম থেকে এই সংসার চালানোর পাশাপাশি রাজনৈতিক ময়দানে নিজের ছাপ তৈরি করেছেন। সিপিএম বিরোধী আন্দোলনের প্রধান মুখ হয়ে উঠেছেন, কেন্দ্রে একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন এবং বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। অর্থাৎ তার যে উত্থান রাজনৈতিক ময়দানে, সেই উত্থানের পথ খুব একটা সহজ ছিল না, কাঁটায় বিস্তৃত ছিল সেই পথ, এবং সেই কাঁটায় মোড়া পথ পার করে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মধ্যে অন্যতম একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। তাই অনেকেই বলতে পারেন যে তৃণমূল কংগ্রেসের সবাই দুর্নীতিগ্রস্ত, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত এই অভিযোগ যদি কেউ করেন, সেই অভিযোগের সপক্ষে প্রমাণ হয়তো কেউ দিতে পারবেন না। কি মনে করছেন আপনারা? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।